দর্শক বীজ সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। আপনারা দেখছেন নিউজ 24। এই আয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য ও সমসাময়িক অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলি। আজকের আমাদের মূল আলোচনার বিষয় অর্থনীতি নিয়ে। আজকে আমরা যে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি অর্থনীতির হালচাল। এ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এরপরেই রয়েছেন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এম আনিসুদ্দৌলা, এবং এরপরেই রয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম পারভেজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতেই একটু ভিন্ন প্রসঙ্গে যেতে যাচ্ছি। আনোয়ারুল আলম পারভেজ, আপনার কাছে আজকে হাইকোর্ট উচ্চ আপিল বিভাগের একটা নির্দেশনা দিয়েছে যে বিজিএমএ ভবন ভাঙতেই হবে। বিজিএমএ আবেদন করেছিল যে তারা এটাকে মানে রিভিউর কোনো সুযোগ আছে কিনা, কিন্তু সেটা খারিজ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। এটা কোনো সাবজেক্ট আজকে বোধহয় হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এই বিষয়টা এটা যখন একটা হট টপিক এখন, আসলে ডিসিশনটা তো হাইকোর্ট আগে, সুপ্রিম কোর্ট আগে দিয়েছিল এবং আমরা রিভিউ পিটিশনে গিয়েছিলাম বিজিএমে। সো আমাদেরকে তো শ্রদ্ধা রাখতেই হবে সুপ্রিম কোর্টের উপর, আমরা শ্রদ্ধাশীল। যদিও কেন জানি আমার মনে হয় যে এটা আসলে ফেয়ার হয়নি, বাট অন দ্য আদার হ্যান্ড আমাদেরকে শ্রদ্ধা রেখেই আইনের প্রতি শ্রদ্ধা আমাদেরকে রাখতে হবে। সাথে সাথে যে আমরা আশা করি যে একটা সময়, বিজিএমএ একটা সময় চেয়েছে, সময়ের জন্য পিটিশন করবে এবং সেই সময়টা দিলে বিজিএমএ অন্য তো তাহলে তাদের আরেকটা ভবন করে ওখানে শিফট করতে পারবে, বিকজ ইট ইজ ভেরি নেসেসারি। এটা যদি না হয় তাহলে বাংলাদেশের একটা ইমেজ ক্রাইসিস কিন্তু এটার জন্য হয়ে যেতে পারে, বিকজ এই অ্যাসোসিয়েশনটা ইজ সাচ এ বিগ, বাংলাদেশের গর্ব এই সেক্টরটা। সুতরাং এটা বাইরের সবখানে ওইভাবেই কিন্তু প্রচারিত হচ্ছে এবং হয়ে আসছে সব সময়। সুতরাং ওরা যদি দেখে যে এই ধরনের অর্গানাইজেশনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাহলে ওদের বাংলাদেশ সম্বন্ধে এবং এই সেক্টর সম্বন্ধে একটা নেগেটিভ ফিলিংস আসতে পারে। সো আমি আশা করি যে আমি দোয়া করি আল্লাহর দরবারে এবং মাননীয় প্রধান বিচারপতির কাছে যে উনি এই জিনিসটা কনসিডারেশনে নেবেন। ধন্যবাদ। আমরা মূল আলোচনায় ফিরতে যাচ্ছি। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনার কাছে থেকে শুরু করতে চাচ্ছি আপনার মাধ্যমে। বাংলাদেশের অর্থনীতি বর্তমান কী কী চ্যালেঞ্জগুলো আপনি মনে করছেন? আমরা নতুন আবার বাজেট আসছে, আগামী একটা বাজেট আসছে, সেখানে বলা হচ্ছে প্রায় 4 লাখ কোটি টাকার বাজেট, সেখানে 2.5 লাখ কোটি টাকার বেশি রাজস্ব আয়ের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোন পথে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি? প্রথমত বাংলাদেশের যে এখন যে অবস্থা আছে, আমি যদি অর্জনগুলো যেটা দেখেন আপনি, আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পৌঁছেছি, তারপর এক্সপোর্ট মোটামুটি আপনার ধরে রেখেছি। আমাদের যে সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো আছে ভালো, আপনার ফরেন রিজার্ভ ধরুন, ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোলে আছে। তারপর বাকি প্রবৃত্তিতে আপনার আমরা বলছি গভর্নমেন্ট বলছে 7, আমরা বলছি 7-এর বেশি হবে না বা 6 হবে না, যাই মোটামুটি এই অর্জনগুলো বলতে স্বাভাবিক। এবং বাংলাদেশকে নামে সবসময় বলি এটা মডেল কেস অন্যদের জন্য। এই ছোট্ট একটা ভূখণ্ডে 16.5 কোটি লোক বাস করে যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ নিয়েছে, এটা একটা বিরাট অর্জন এবং সব দিক দিয়ে এটার জন্য আগে টেস্ট কেস বলতে এখন মডেল কেস। তবে এইগুলো একটা চ্যালেঞ্জগুলো হলো কি, ভালো করার একটা ইচ্ছা আছে, যে চ্যালেঞ্জগুলো আছে সাথে সাথে, সেটা হলো প্রথমত যে এগুলোকে আরও অর্জনগুলোকে আপনার কনসলিডেট করে নিয়ে যেতে হবে এগিয়ে, তাই না? তার মানে চ্যালেঞ্জগুলো আমাদের যেটা প্রথমত কয়েকটা চ্যালেঞ্জ আছে যেটা ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো বলছে। প্রথম হলো যে আমাদের গ্রোথ যেটা আসছে পার ক্যাপিটা ইনকাম যেটা আরেকটু বাড়াতে হবে, সেজন্য 7.5-8-এ গেলে ভালো হবে, এই একটা জিনিস। কারণ একেবারে নিম্ন উদ্যমানের ট্র্যাপে অনেক দেশ অনেক দিন, ব্রাজিল বহুদিন যাবত, সাউথ আফ্রিকা আছে বহুদিন, আরও বেশি ইনকাম, ওই ট্র্যাপে থাকা ঠিক হবে না, আমরা যদি আরেকটু যাই। এইটা 2 নম্বর হলো কিন্তু আরেকটা বেশি ব্যাপার আছে, মানব সম্পদ উন্নয়নটা। আমাদের কিন্তু এটা একটা সবচেয়ে বড় একটা উইকনেস, বিরাট একটা ইসে। আমরা সবসময় বলেছি এইটা যতক্ষণ আমরা ডেভেলপ না করবো, আমাদের অর্জনগুলো কিন্তু দ্রুত নিয়ে যেতে। আর তৃতীয়ত একটা আছে যেটা হলো আমরা যেটা বলি ভালনারেবিলিটি, যে হঠাৎ করে উঠে নামে, এই যে শকগুলো অ্যাবজর্ব করা। এক্সটার্নাল শক আছে, ইন্টারনাল শক আছে। ইন্টারনাল শকে অনেক কিছু, রাজনীতি আছে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে, বাইরে থেকে আপনার গ্লোবালাইজেশন অনেক রকম কিছু আছে, সেটা। তো এইটাকে আপনার ধরে রাখতে, তো এইগুলি ধরে রাখার জন্য সবচেয়ে বড় বিষয়গুলো হলো আমার যেটা
যে কনসলিডেট করার জন্য যেগুলো আমরা অর্জন করেছি সেই জিনিসটাকে কিন্তু একটু এগিয়ে নেওয়ার জন্য প্রথম আমি মনে করি যেটা একটা জিনিস সরকারের যে এখন যে আমাদের যে গ্রোথটাকে হলো প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, এইখানে যে আপনি দেখবেন এখন বিনিয়োগটা একেবারে মন্থর, এটা যতই বলো যে হচ্ছে ভালো, আমি দু একটা জায়গায় বলেছি, আমি বলেছি মন্থর, আমি বলতে না কোথায় ভালোই হচ্ছে, কিন্তু এই জিনিসটা প্রাইভেট সেক্টর লেড গ্রোথ মানে তো আপনার আবহাওয়াটা সৃষ্টি করে। ইনভেস্টমেন্ট একটা মেইন জিনিস হলো ওনারা স্বীকার করে ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, আমরা ইনভেস্টমেন্ট ক্লাইমেট একটা জিনিস হলো, আমি সবচেয়ে বেশি আমি ছাত্রদের প্রায়ই বলি, একটু আগে প্রাইভেট সেক্টর 3 C's আমি সাধারণত বলি। 3 C's হলো কম্পিটিটিভনেস, কস্ট অফ ডুইং বিজনেস আর করাপশন। এই তিনটা জিনিস একটা হ্যান্ডস অন, এর আর ওইগুলো খুব ডিফিকাল্ট না করা। আরেকটা জিনিস আমাদের পলিসি এনভায়রনমেন্ট যেটা আছে আমাদের এখন, ধরুন আপনার রাজনৈতিক স্ট্যাবিলিটি বা হরতালিগুলো নেই, রাজনৈতিক এখানে অনিশ্চয়তা একটা আছে অনেক রকম, এটা রাজনীতির ক্ষেত্রে অনিশ্চয়তা আছে, কিন্তু এবং ব্যবসায়ী ক্ষেত্রে পলিসি কন্টিনিউটি একটা ব্যাপার থাকে সবসময়। সরকার চেঞ্জ হবে, মিনিস্টার চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, কিন্তু সেটা যে একটা কনসিস্টেন্সি থাকবে যে আমি একটা পলিসি নিলাম আগে ভাগে বল, কারণ ইনভেস্টার সাধারণত মিড টার্ম লং টার্ম একটা হরাইজন থাকে, চট করে উঠে আসতে পারবে না, আবার বিনিয়োগ করার পর আমরা তারা এসে করে এই জিনিসটা। আর তৃতীয়ত আমি সবচেয়ে বেশি বলি যে আমাদের যে রেগুলেটরি বডিজগুলো আছে, সরকার রাজনৈতিক সরকার একটা নীতি দেবেন তাই না, সেটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু আসলে রেগুলেটরি বডিজগুলো। তাদের যে এখন কর্মদক্ষতা আছে বা যে কর্মতৎপরতা আছে সেইগুলোর ব্যাপার কিন্তু উন্নতি করতে প্রচুর সময় লাগে, প্রচুর একটা জিনিস ডিসপোজ করতে। এখানে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা এবং রেগুলেটরি বডিজ, আপনি জানেন রেগুলেটরি নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো অনেক সময় লাগে, তাদেরকে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে, না হলে কিন্তু আপনার ডিফিকাল্ট হবে জিনিসটা করা। অর্থাৎ সবগুলো, আর সবচেয়ে শেষে যেটা আমাদের যে মেগা প্রজেক্ট অনেকগুলো হয়েছে যে আপনার ইনফ্রাস্ট্রাকচার করবেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারগুলো যেগুলো হচ্ছে, যেগুলি আছে সেগুলিকে বেস্ট ইউটিলাইজ করা, আর যেগুলো হচ্ছে সেগুলো দ্রুত সম্পাদন করা। এত বেশি সময় লেগে যাচ্ছে, এটাতে প্রথম হয় কি সমাবেশ হচ্ছে না, কস্ট ওভাররান হচ্ছে, অনেক কস্ট বেড়ে যাচ্ছে। ঢাকা চিটাগাং হাইওয়ে দেখেন কতদিন যাবত, ঢাকা ময়মনসিংহ কতদিন যাবত, একটু ঠিক হয় আবার কতদিন। আমরা মেগা প্রজেক্ট নিয়ে আপনার কাছে আলোচনা আবার করব। আমি আনিসুদ্দৌলা আপনার কাছে যেতে চাচ্ছি। ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলছিলেন যে বিনিয়োগ বান্ধব পরিবেশ, আসলে বেসরকারি বিনিয়োগ ততটা হচ্ছে না, বিদেশি বিনিয়োগ আসছে না, আসলে বিনিয়োগের সার্বিক পরিস্থিতি কেমন এখন বাংলাদেশে? আমাদের সুযোগ কিন্তু প্রচুর আছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের যে ডেফিসিয়েন্সি, সেই জন্য ইন্ডাস্ট্রি গ্রো করতে পারছে না। ইনভেস্টমেন্ট করার কিন্তু সুযোগ আমাদের আছে, এবং এটাকে বাংলাদেশ একটা অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন, কিন্তু আমাদের গ্যাস, আমাদের ইলেকট্রিসিটি, আমাদের এই রোডস কানেকশনস, এগুলিকে ঠিক করতে হবে। সিটি, ঢাকা সিটি তো একটা অচল একটা শহর, এই শহরটার এই স্লোনেসের যে কত কস্ট, আমরা তো কোনো জায়গায় যেতে পারি না, একটা দিনে একটা যে কোনো একটা প্রোগ্রাম করলে আর আপনি সময় পান না। এই যে কস্টটা, আমরা কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায় এইসব কারণে, সব কিছু স্লো হয়ে গেছে। এইগুলিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে ভালো করতে হবে, গ্যাসের এই সাপ্লাই, এটা একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হবে, এবং এটাকে প্রেশারটা বাড়াতে হবে। আমাদের ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এটাও কি মূল কারণ যে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন, এই জন্যই মূলত এসব অবকাঠামোগত বা যেসব সুবিধার কথা বলছেন? বিনিয়োগ করে যখন আমরা বসে আছি গ্যাস কানেকশনের জন্য, তখন নতুন বিনিয়োগ তো আসবে না, কিন্তু বিনিয়োগ করার সুযোগ অনেক আছে। বাংলাদেশ ইজ এ গোল্ডেন প্লেস ফর এত ডিমান্ড ক্রিয়েশন। আমরা যে রকম জেনারেট করছি, আমাদের ইউথ, আমাদের ম্যান পাওয়ার যেরকম অ্যাভেলেবল, যদিও তাদের স্কিলটা নাই অতটা, তবুও পৃথিবীতে সবখানে তো এই ক্রাইসিস হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডেমোগ্রাফিক ইস্যু, সেখানে আমরা অনেক অ্যাডভান্টেজে আছি। এবং আমাদের মধ্যে যে এনথুজিয়াজম আছে, আমাদের যে সাস্টেনেবিলিটি আছে, এই যে গার্মেন্ট সেক্টরের যে একটা ট্রিমেন্ডাস প্রেশার তারা সহ্য করতে পারে, এখন সেই এবিলিটি তাদের এসছে। সুতরাং আমরা তো মনে করি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি গভর্নমেন্ট আরও তাড়াতাড়ি উন্নতি করতে পারেন, আমাদের ইনভেস্টমেন্ট আসবে। অনারেবল পারভেজ, আপনার কাছে যেতে চাচ্ছি। তৈরি পোশাকের সঙ্গে সংশ্লিষ্ট সরাসরি আপনি বিজেপির সাবেক সভাপতি। একটা বিষয় যে
একটা লক্ষ্য আছে 2021 সালে বিজিএম এর তৈরি পোশাকের রপ্তানি আমরা 50 বিলিয়নের কথা বলছি। আবার সরকার আবার গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। যারা ব্যবসার সংশ্লিষ্ট তারা বলছেন যে এটা রপ্তানিতে প্রভাব ফেলবে। আসলে কি আমরা রপ্তানি লক্ষ্য পূরণ করতে পারবো বর্তমান যে অবস্থা? ধন্যবাদ। 50 বিলিয়ন ডলার এটা যখন বলা হয়েছিল তখন কিন্তু ধরে নেওয়া হয়েছিল গভর্নমেন্টকে, তখনই কিন্তু বলা হচ্ছিল যে আমরা কিছু পলিসি সাপোর্ট চাই। পলিসি সাপোর্টগুলির মধ্যে কি ছিল? প্রথমে কিন্তু ছিল গ্যাস কানেকশন, তারপর ছিল ইনফ্রাস্ট্রাকচার, তারপর ছিল হিউম্যান রিসোর্স। এবং এই তিনটা জিনিসই কিন্তু দাবি আকারে বলা হয়েছিল যে এই সাপোর্টগুলি কিন্তু যদি থাকে তাহলে কিন্তু ইট ইজ পসিবল। এবং আপনি যদি খেয়াল করেন যে ইন স্পাইট অফ অল দোজ অড, আমরা কিন্তু গত বছরেও এক্সপোর্ট হয়েছে কিন্তু 28 বিলিয়ন ডলার। এই বছরে গ্রোথ কিন্তু যেটা গভর্নমেন্টের টার্গেট হয়তো সেটা অ্যাচিভ করা যাবে না, বাট স্টিল দেয়ার উইল বি এ গ্রোথ, এবং এটা 30 বিলিয়নে কিন্তু যাবে। এবং আমার কাছে, আমি সেদিন প্রধানমন্ত্রীকে সুযোগ পেয়েছিলাম আমি ওনাকে বললাম যে 50 বিলিয়ন ডলার কিন্তু এই সেক্টরের জন্য খুব একটা বেশি ডিফিকাল্ট কিছু না, এবং ইট ইজ পসিবল। কারণ আমাদের সেই একটা হলো মার্কেট ইজ দেয়ার, কাস্টমার আর ভেরি কনফিডেন্ট অন আস, এবং আমাদের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি ইজ অ্যাভেলেবল। এখন দরকার হলো একটা সাপোর্ট। আপনি কি সেটা দিতে পারবেন? আমি 50 কেন, 50 থেকে আরো একটু বেশি দিতে পারবো। তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়াইলেন, আমি বলেন কি চান? এটা একটা বয়লারে গ্যাস কানেকশন। উনি প্রশ্নটা শুনলেন, উনি আর উত্তর দিলেন না। আমি কথাটা বলার উদ্দেশ্য এই যে আজকে এই বয়লার কানেকশনটা যদি থাকতো, ইন স্পাইট অফ অল দিস অডস, এই সেক্টর কিন্তু ঠিকই 50 বিলিয়ন ডলারে যেতে পারত। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আমরা পারবো না। দেখেন, ইন্ডাস্ট্রির সাথে সাথে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কি কি রিলেটেড, কম্পোজিট টেক্সটাইল, কম্পোজিট নিট ফ্যাক্টরিগুলি আছে, ওদের কিন্তু সবারই ডাইং ফ্যাসিলিটি আছে। এবং ডাইং বয়লার ইলেকট্রিক দিয়ে যদি চালায়, ইলেকট্রিক লাইন দিয়ে, তাহলে কিন্তু ওর কস্ট অলমোস্ট 3 টাইমস হয়ে যায়। যে আজকে 40 লক্ষ টাকা বিল দিচ্ছে, তাকে 1,20,00,000 থেকে 1,30,00,000 লক্ষ টাকা বিল দিতে হবে। সে যদি সেটা ডিজেল দিয়ে চালায়, এটা চলে আসবে হলো 80, অলমোস্ট ডাবল। এবং কোনো দিনও তখন আর ওই ফ্যাব্রিক্সটা কিন্তু কম্পিটিটিভ হবে না। এবং এই কারণেও অনেক ইন্ডাস্ট্রিও কিন্তু বসে গেছে। আবার যাদের এক্সপানশন দরকার, এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি কিন্তু আর গ্রো করে, এবং সেই ক্যাপাসিটিটাও কিন্তু তাদের এখন বর্তমান অবস্থানে কিন্তু নাই। এখন নতুন রিসোর্স খুঁজতে গেলে দ্য টাইম হোয়াট এভার টেকস, ততদিনে কিন্তু সময় পার হয়ে যাবে। সো এই জিনিসগুলি কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে ইন্ডাস্ট্রি তো সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এইভাবে কথাগুলি বলে, এবং পলিসি মেকাররা বলে যে আমরা তো ডেডিকেটেড লাইনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা ইলেকট্রিক লাইন নিয়ে কিন্তু এগুলি চালান। টেক্সটাইল ইন্ডাস্ট্রির কিছু কিছু প্রসেস রয়ে গেছে। আজকে যদি আমি ফিনিশিংয়ের কথা বলি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটাও কিন্তু বয়লার দিয়ে ছাড়া ওইটা কিন্তু কম্পিটিটিভ হইতে পারবে না তার প্রোডাক্টে। এরকম কিন্তু আরও কিছু কিছু সেক্টর রয়ে গেছে। সো ওই জায়গাগুলো সরকারকে কিন্তু অ্যাড্রেস করতে হবে যে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি কী করে। ফরগেট অ্যাবাউট নিউ, অ্যান্ড এক্সিস্টিংরাই যদি সার্ভাইভ না করে, ওই যদি কম্পিটিটিভ না হয়, তো নতুন এন্টারপ্রেনার কোত্থেকে আসবে? আর ওরাও যদি না আসে, তাহলে গ্রোথটা কোথার থেকে, আর গ্রোথ যদি না হয়, তাহলে এক্সপোর্টটা ফিগারটা কোথায় রিচ করা যাবে? সো ইটস এ ভেরি ডিফিকাল্ট কিন্তু এই সেক্টরের জন্য এটা হবে। তো আরেকটা বলা হচ্ছে যে আমরা গ্যাস প্রাইসের কথাও যদি বলি, দেখেন গ্যাস ওয়ার্ল্ড ওয়াইড যদি আজকে আমরা তাকাই, আজকে ইউরোপের কারেন্সি, আজকে ব্রিটেনের 1 পাউন্ড ছিল $1.55, আর এখন সেটা হয়ে গেছে কিন্তু 1.332 ইউরো
$1 1.33 ছিল, 1.10 1.12 হয়ে গেছে। ওরা কিন্তু আমাদের থেকে যখন ইম্পোর্ট করে তখন ওরা কিন্তু ডলারে করে, সো ওদের জন্য ইট ইজ বিকামিং ভেরি ভেরি এক্সপেন্সিভ, এবং আমাদেরকে এখন প্রাইস কাটল করে কিন্তু এখন এক্সপোর্ট করতে হচ্ছে। এরপরে যখন এই যেই পয়সাই বাড়ুক, আজকে 5 সেন্ট বাড়ুক আর 10 সেন্ট বাড়ুক, এটাই যখন অ্যাড হয় তখন কিন্তু আমি আমার কম্পিটিটিভনেস হারিয়ে ফেলছি। ওয়ার্ল্ড ওয়াইড অলরেডি কনজাম্পশন, গার্মেন্টস কনজাম্পশন কমে গেছে কিন্তু 8.67%। সেখানে বাংলাদেশ এখনো কিন্তু গ্রো করছে। চায়নার নেগেটিভ গ্রোথ হয়ে গেছে কিন্তু আমেরিকার মার্কেটে, ইউরোপ মার্কেটে, বাংলাদেশ কিন্তু এখনো পজিটিভ গ্রোথে আছে। 6.57 হতে পারে, বাট ইটস এ পজিটিভ গ্রোথ। তারপরেও যদি এখন কস্ট যদি বেড়ে যায় তখন কিন্তু বাংলাদেশের আর কস্ট এফেক্টিভ হতে পারবে না। এই গ্যাসের যে দামটা বাড়ানো হয়েছে এটা কতটা আসলে প্রভাব ফেলতে পারে, যেটা বলছিলেন গ্যাসের ডিপেন্ড করে। আজকে যদি স্পিনিং মিলের কথা বলি, সেখানে কিন্তু এটা অ্যাড করবে হলো অ্যাবাউট 5 সেন্টস পার কেজি, পার পাউন্ড, এবং ওইটাই কিন্তু গিয়া পড়বে হলো এই যারা ওভেন ফ্যাক্টরি করতেছে আর নিট ফ্যাক্টরি করতেছে, ওর ওখানে কিন্তু এটার এফেক্ট হয়ে যাবে অ্যানাদার 5 সেন্ট। কারণ আপনি আলটিমেটলি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাপড়গুলি কিনবে তাকে কিন্তু পেমেন্ট করতে হবে 12 থেকে 13 সেন্ট, বুঝছি? সো এইটাই কিন্তু পড়ে যাবে হলো আমার আলটিমেট গার্মেন্টস প্রাইসের উপর। ওখানে গিয়ে দেখা যাবে পার পিসের উপর আমার এফেক্ট চলে আসতেছে 15 থেকে 16 সেন্ট, যেখানে 1 সেন্টের জন্য কাস্টমাররা আজকাল অর্ডার বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে চলে যায়, না হলে ভিয়েতনামে নিয়ে চলে যায়। হ্যাঁ, সেখানে 15-16 সেন্ট ইজ নট এ জোক। সুতরাং ইন্ডাস্ট্রিকে, যে ইন্ডাস্ট্রি করে ফেলছে ব্যাংকের পয়সা দেওয়ার জন্য, সে হয়তো অনেক সময় লসেও কিন্তু এক্সপোর্ট করার চেষ্টা করে, বাট অ্যাট দ্য এন্ড কি হয়, ওই আজকে যখন ক্লাসিফিকেশনের ফিগারগুলি দেখেন 62,000 কোটি টাকা এইভাবে কিন্তু হয়ে যায়, সে একটা সময় কিন্তু ক্লাসিফাইড হয়ে যাবে, তাই হয়। আনোয়ার পারভেজ, আমরা একটা বিরতিতে যাব, বিশ্ব সংলাপের পর্যায়ে আবার আলোচনায় ফিরবো। আপনার কাছে আমি ফিরবো। আমি সম্ভাব্য বাজেটের একটা ধারণা দিয়েছিলাম যে প্রায় 4, এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব। দর্শক, বিশ্ব সংলাপে এই পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত নিউজ 24 নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আজ আমরা সমসাময়িক অর্থনীতির বিষয় নিয়ে কথা বলছি, অর্থনীতির হালচাল। এ বিষয়ে আলোচনার জন্য 3 জন বিশ্লেষক আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, এমসিসিআর সাবেক সভাপতি এম আনিসুদ্দৌলা এবং বিজিএমের সাবেক সভাপতি আনোয়ার আলম পারভেজ। আমরা আবার আলোচনায় পেতে যাচ্ছি। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনার কাছে যেতে চাচ্ছি। সম্ভাব্য বাজেট নিয়ে কথা বলছিলাম, প্রায় 4 কোটি লাখ টাকার বাজেট আসতেছে, প্রায় সম্ভাব্য ঘাটতিও 1 লাখ কোটি টাকার বেশি। আবার যদি বর্তমান বাজেটের দেখি যে সেখানে আমাদের এডিপি এখনও পরিকল্পনার মধ্যে বলেছেন যে বাস্তবায়ন হয়নি, আসলে কেমন অবস্থার দিকে যাচ্ছে আগামী বাজেট? আমার তাৎক্ষণিক একটা ইস্যু হলো যে প্রায় 1 লক্ষ কোটি টাকা বেড়ে যাবে বাজেটটার। সাধারণত সরকার, যে কোনো সরকারি যখন নির্বাচনের সময় সেটা বিরাট বাজেট করে, এটা একটা থাকি। কিন্তু যদি আপনি দেখেন গতবারের বাজেটটা, যে পারফরমেন্স বা যে ইমপ্লিমেন্টের বাস্তবায়ন দিকটা এডিপি, তখন আমি কিন্তু খুব ইসে দেখছিলাম যে হঠাৎ করে এত বড় একটা জাম দেওয়া 1 লক্ষ কোটি টাকার মতো বাড়ি দেওয়া কোথায় আপনি। গতবার আপনার বিরাট একটা অঙ্ক আপনার ছিল, যেটা ওনারা প্রায় বলছেন যে ভৌত অবকাঠামো, গ্যাস, ইলেকট্রিসিটি উৎপাদন করছেন, কিন্তু ডিস্ট্রিবিউশন এখন অনেক প্রবলেম। দেখবেন প্রায় লোডশেডিং হচ্ছে কোনো কারণ ছাড়াই, মানে ডিস্ট্রিবিউশন একটা বিরাট ব্যাপার। এই সমস্ত কিন্তু সমাধান করা উচিত, এগুলো কিন্তু বাড়তি টাকার যে প্রয়োজন আমি মনে করি না। দ্বিতীয়ত আপনার যে কতগুলো বড় বড় মেগা প্রজেক্ট আছে, মেগা প্রজেক্টটা আপনি দেখবেন এখন মন্থরগতি সবচেয়ে প্রায়োরিটি প্রজেক্ট, সেটাই তো আপনার অনেক স্লো হয়ে গেছে আর কি। আর এডিপি রিসেন্টলি আপনার কাট করেছে, কারণ আপনার
বাড়ি থেকে ফরেন এসে কম আসছে, তাছাড়া বাস্তবায়ন একেবারে কম। প্রায় সবগুলো অনেকগুলো মিনিস্ট্রি 25%-এর নিচেই, কিন্তু প্রায় 5 মাস হয়ে গেছে, 5 মাস না 6-2-7 মাস হয়ে গেছে, আর 5 মাস বাকি। তবে এডিবি বাস্তবায়ন করবে। অতএব এখন আমার মনে হয় গভর্নমেন্টের উচিত যে যেসব সেক্টরে পারফরমেন্সটা ভালো এবং যেসব সেক্টরের কাজগুলো আপনার একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাইভেট সেক্টরের বিনিয়োগে কন্ট্রিবিউট করে, সেগুলি অ্যাসেস করে সেখানে বাড়ানো বা সেগুলি কন্টিনিউ করা। দ্বিতীয়ত, যেগুলি এডিবিতে অনেক প্রজেক্ট আছে, ভেরি ফ্রি ছোট ছোট প্রজেক্ট আছে, যেগুলোর আপনার খুব ইম্প্যাক্ট একটা বিরাট কিছু না। আপনি ধরেন 1200-1300 প্রজেক্ট নিয়ে একটা এডিপি হয়, এই এতগুলো প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ করা, তাদেরকে আপনার মনিটর করা, আইএমইডি মনিটর করে, সেটা অনলি ফাইন্যান্সিয়াল প্রোগ্রেসই দেখে খালি, কিন্তু আসলে কোয়ালিটি এগুলো দেখেন না। অতএব এত সীমাবদ্ধের মধ্যে এত বড় প্রজেক্টের দরকার নেই। কতগুলো মেইন প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নেবেন, সোশ্যাল ডেভেলপমেন্টের কিছু, এডুকেশন, হেলথ সেক্টর কত প্রয়োজন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, সেগুলো নেবেন, বাকিগুলো আপনি ছেড়ে দেবেন। বাকিগুলো তো সহায়ক আপনার সহায়ক হিসেবে কাজ করবেন। মেগা প্রজেক্টে এত বড় দরকার নেই, কিন্তু আমি বোধ করি একটা মেগা প্রজেক্ট, আরও বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হবে। এগুলি অসুবিধা হয় কি, এগুলি কস্ট ওভারান হয়, কারণ সময় মতো শেষ করতে পারে না, অনেক কস্ট বেড়ে যায়। অতএব আমার মনে হয় বাজেটটাকে এই দিকটা, মানে এক্সপেন্ডিচার দিব। রেভিনিউ সাইডটা দেখেন, একটা বিরাট একটা চ্যালেঞ্জ। এখনই আপনি দেখছেন একটা বিরাট গ্যাপ। আগামীবার হঠাৎ করে রেভিনিউ কি করে বাড়বে, ট্যাক্স নেট কি বেড়েছে কিনা, তারপর ট্যাক্স রেট বাড়ানো একটু ডিফিকাল্ট। কর্পোরেট ট্যাক্স তো এখন ওয়ান অফ দি হাইয়েস্ট হয়ে গেছে, লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানি দুটারই জন্যই। অতএব এরপরে আপনি কোন দিকে যাবেন? এখন প্রত্যক্ষ করের সীমাবদ্ধতা আছে, তবে এটা পটেনশিয়াল আছে, প্রত্যক্ষ অনেক বাড়াতে পারেন, যারা ট্যাক্স নেটে অনেকে ট্যাক্স দেন ওদেরকে বাড়া। আর দ্বিতীয়ত হলো পরোক্ষ করে আপনি কত আর দেবেন, ভ্যাট আর যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সে কত ইসে করবেন। এটা বৃহৎ অংশ তো আপনার চলে যায় ইসের উপরে, আপনার ভোক্তাদের কাছে। আর ভ্যাটের একটা প্রবলেম কি জানেন, ভ্যাট হিসেবে ভোক্তার কিন্তু একটা ভোক্তার খরচ, কিন্তু মানুষের পার্চেসিং বা খরচ কিন্তু একটা ড্রাইভিং ফোর্স বিহাইন্ড গ্রোথ। আমাদের যখন লেখে না জাতীয় আয় Y=C+I+G, সি আমাদের তো 60%-এর বেশি, ইনভেস্টমেন্ট হলো আপনার 28-27, আর গভর্নমেন্ট তো ওদের সিটা যদি না বাড়ে, মানে কনজামশন বাড়লেই তো আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, প্রফিট হবে, লোকজনের জীবন। অতএব এইটা যদি করেন, ভ্যাটে আপনি একদম ডিপেন্ড করবেন সব কিছু, এটা হবে না। অতএব আমার মনে হয় রিসোর্স গ্যাপটা থাকবে। তারপর রিসোর্স গ্যাপটা অনেক সময় আপনার বাইরের সোর্স থেকে ডিপেন্ড করে, কিন্তু অলরেডি পাইপলাইনে প্রচুর টাকা আছে, কিন্তু আসছে না কেন? কারণ গুণগত মান, টাইমলি শেষ হয় না, থেকে পাইপলাইনের টাকাগুলো আসে, প্রচুর টাকা আছে, 6 বিলিয়নের মতো বোধহয় বেশি আছে ওদিকে ওখানে। আর একটা হলো বড়োয়িং সরকার এখন করছেন। আপনি দেখেন প্রাইভেট সেক্টরে বড়োয়িং, ব্যাংক থেকে অ্যাক্সেস লিকুইডিটি আছে, বড়োয়িং করার তো স্কোপও নাই। আর প্রাইভেট সেক্টর নিতে পারছে না, তাদের অনেক রকম অসুবিধা আছে, সুদের হারের ব্যাপার আছে, প্লাস যেটা এনভায়রনমেন্ট বললো। অর্থাৎ আমি বললাম বাজেটটা চট করে এত বিশাল একটা বাজেটে নিয়ে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত। আমি মনে হয় কিছুটা পারফরমেন্স বেজ, আমাদের বাজেটটা ইনক্রিমেন্টাল বাজেট, প্রত্যেক বছর বাড়াতে থেকে যে ডিপার্টমেন্ট কোনো কাজ করে না তাদেরকেও অ্যালোকেশন দেবেন, বিশেষ করে সরকারি ডিপার্টমেন্ট বহু আছে, কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু ইনক্রিমেন্টাল বাজেটে যেটা হয়, আপনি গতবার এত কোটি টাকা পেয়েছে, এবার আরও 4-5 কোটি টাকা বাড়িয়ে দেন, তো এইগুলোর কোনো কন্ট্রিবিউশন তো নাই তাদের। অর্থাৎ এইগুলি কিন্তু রেশনালাইজ যদি করা হয়, এবং আমার মনে হয় বাজেটটাকে বিশাল আকারে নিয়ে যেতে হবে, হয়তো কিছুটা বাড়াতে হবে। তো এই বিশাল আকারের চ্যালেঞ্জ হলো এটা বাস্তবায়ন করা, এক্সপেন্ডিচারটা কোয়ালিটি এক্সপেন্ডিচার, গুণগত মান, আর দিতে হলো রিসোর্সটা আহরণ করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে। মানিসুদ্দৌলা, আপনার কাছে যেতে চাচ্ছি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছিলেন যে সরকারের অবকাঠামোর যে বড় উন্নয়ন প্রকল্প আছে, মেগা প্রকল্পগুলো চলতেছে, সঠিকভাবে বাস্তবায়ন না হলে সেটা ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলে। কি ধরনের প্রভাব ফেলে আসলে যদি সঠিকভাবে না হয় অবকাঠামো উন্নয়ন? এই প্রজেক্টগুলি তো আমাদের বিজনেসটাকে ইজ করে দেওয়ার জন্য, কমিউনিকেশন বেটার করার জন্য। তো এগুলি যদি স্থবির হয়ে যায়, তাহলে পরে আমাদের তো সেই সার্ভিসটা আমরা পাচ্ছি না, অথচ ইনভেস্টমেন্ট কিছুটা করেছি, এটা তো একটা ওয়েস্টেজ। সুতরাং আমাদের উচিত ফোকাসড গ্রোথ করা। বাজেটের সবচেয়ে ভয়ের ব্যাপারটা আমাদের হচ্ছে যে করের বোঝা আরও বাড়বে হয়তো, এবং অলরেডি কিন্তু আমাদের কর, বললেন সালাউদ্দিন সাহেব, যে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই কর্পোরেট ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স, তারপরে আবার এখন সুপার ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স। ওয়েলথ ট্যাক্স তো খুব একটা রিগ্রেসিভ একটা জিনিস, বিকজ ইউ ডোন্ট
unless there is a creation of wealth accumulated wealthের উপর ট্যাক্স করা উচিত না। যাই হোক, আমাদের এটা হচ্ছে যে ট্যাক্স নেট যদি বাড়িয়ে সরকার করতে পারেন, কিন্তু এক্সিস্টিং যারা আমরা মানে ট্যাক্স গুড সিটিজেন হিসেবে আমরা ট্যাক্স প্রপারলি পে করি, তাদের উপর যেন বোঝাটা না বাড়ে, এটা দেখা দরকার। এবং আমার ভয় হচ্ছে যে এটা বাড়বে। আর দ্বিতীয়টা, অ্যাম্বিশাস বাজেট হয়তো হতেই পারে, কিন্তু ইমপ্লিমেন্টেশন নিশ্চয়ই আরও অনেক এফিশিয়েন্টলি করা উচিত, নইলে আলটিমেট কস্ট কিন্তু বেড়ে যায়। ভ্যাট আসছে, 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে। ভ্যাট, কিন্তু ভ্যাটের আইনগুলি এখনো ঠিক হয়নি, সুতরাং একটা বিরাট কনফিউশন হবে বলে আমরা ভয় পাই। তা আমরা বলেছি, এবং হয়তো তাড়াতাড়ি এই আইনটা বেরোবে। তো ভ্যাট আমরা সাপোর্ট করি, ভ্যাট আমরা চাই যে ভ্যাট সবাই দিক, কিন্তু এটার যেন কালেকশনের দিকে মনোযোগ দেওয়া হয়, এবং যারা অলরেডি কমপ্লায়েন্ট তাদের উপর প্রেশারটা আননেসেসারি না আসে। আশা করি, আমরা তো রিপ্রেজেন্টেশন করি সরকারের কাছে, আশা করি এবার একটা ভালো বাজেট আমরা পাবো। পারভেজ, আপনি কি বলবেন এই বিষয়ে? বা নতুন বাজেট, করের বড় একটা অঙ্ক আসছে যে 2.5 লাখ কোটি টাকার বেশি। দেখেন, বড় আসতেই পারে, ইটস নাথিং রং। ইম্পর্টেন্ট যে সালাউদ্দিন ভাই যেটা বললো যে আসলে আমাদের দরকার কতটুকু, ইটস এ ইন্ডাস্ট্রি, কিন্তু দেশটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি। এটাকে এখনকার দিনে এইভাবেই চিন্তা করে সবাই, যে যার যত অর্থনৈতিক কর্মকাণ্ড বড়, সেই রাজনীতি তত স্ট্রঙ্গার হয় এবং দেশটাকে ভ্যালুয়েশন করা হয়। কারণ এখনকার দিনে আর কেউ কাউকে কিন্তু ওই এইড আর দিবে না, এবং বাংলাদেশও কিন্তু সেটা চায়ও না। যদি তা না চায়, তাহলে অবশ্যই আমাকে ইন্ডাস্ট্রি হিসাবে চিন্তা করে দেখতে হবে যে আমার রেভিনিউ কোথায় কোথায় সোর্স, এবং প্র্যাকটিক্যাল ওয়েতে কিন্তু এখন চিন্তা করার সময় আসছে। কারণ আমরা অলরেডি লোয়ার মিডল ইনকাম গ্রুপ থেকে বেরিয়ে আসছি, আমরা মিডল ইনকাম গ্রুপের দিকে কিন্তু যাচ্ছি। সো কেউ আমাকে এখন আর দয়াও করবে না আগামীতে, এখনই করে না। এখন অলরেডি ধরে নিচ্ছে বাংলাদেশের যে 7% গ্রোথ, অলরেডি বাংলাদেশ 7 ক্রস করে ফেলেছে, এবং এই বছরও 7 ক্রস করবে। তার মানে বাংলাদেশের সে ম্যাচুরিটি কিন্তু চলে আসছে। এখন এই জিনিসটা যারা আমরা এখানে আছি তারাও কিন্তু দেখতে চাই যে আমাদের সে ম্যাচুরিটিটা সব ক্ষেত্রেই কিন্তু আছে। আজকে যদি ইন্ডাস্ট্রি হিসেবে চিন্তা করা হয়, প্র্যাকটিক্যালি আসলে রেভিনিউ কত আর্নিং হওয়া সম্ভব, সেটার উপর বেস করে আর কোন কোন সোর্সের থেকে ফান্ড আসতে পারে সেটাকে নিয়েই কিন্তু ইমপ্লিমেন্টেশন যেতে হবে, এবং কোথায় আসলে দরকার। যেমন পাওয়ার সেক্টরে 15,000 মেগাওয়াট এখন আছে, কিন্তু কানেক্টিভিটি দেখা যাচ্ছে যে ডিস্ট্রিবিউশনে গিয়ে দেখা যাচ্ছে 8,900 মতন কিন্তু ডিস্ট্রিবিউশন। সো এখানে আমাদেরকে ডিস্ট্রিবিউশনের এখানে ফান্ড অ্যালোকেট করতে হবে, এই ফান্ডটা লাগবে। তো এইভাবে করে প্রায়োরিটাইজ করা, যে পদ্মা ব্রিজ হয়ে যাচ্ছে, পদ্মা ব্রিজের মধ্যে এখন আর কত দরকার, এবং পদ্মা ব্রিজ আমার এই পিরিয়ডের মধ্যে কিন্তু শেষ হতে হবে। এই নেক্সট 1 ইয়ারে আমি এতটুকু কাজ করতে চাই। ঢাকা চিটাগং অর ইকোনমিক জোন, যেসব জিনিসগুলি সরকারের বড় প্রজেক্ট, অর মেট্রো ঢাকা, এই যে মেট্রো রেল, এগুলিতে কত টাকা প্র্যাকটিক্যাল ওয়েতে। এবং দেন অন দ্য আদার হ্যান্ড, যে আমি যে রেভিনিউগুলি নিব, আমার যে ইন্ডাস্ট্রিগুলি আছে বা সার্ভিস সেক্টরগুলি আছে, এদের গ্রোথ কি হতে পারে, এবং এদেরকে গ্রোথ যদি এখন 10% হয়, 10%-এর জায়গায় আমি 20%-এ নিতে গেলে, তাহলে আমাকে ওদেরকে কি ইনপুট এখন দিতে হবে, কি সাপোর্টগুলি দিতে হবে। যেটা যেমন কথা কিন্তু অলরেডি চলে আসছে যে ব্যবসায়ীর উপর এনাফ ট্যাক্স কিন্তু চলে আসছে অলরেডি। মানুষের চোখে দেখে কিন্তু অনেকে যে ইট ইজ এ 25% or 35%, আসলে 35%-এর উপরে আরো অনেক কিছু কিন্তু চলে আসছে। ভ্যাট যেইভাবে এখন ধরা হয়, আর অ্যাট সোর্স ট্যাক্সকে নিয়ে ব্যালেন্স শিট, এখন পর্যন্ত ব্যালেন্স শিটে আমি যদি আমার মিসেলেনিয়াস কস্ট ঢুকাই, ইনকাম ট্যাক্স সেটা কিন্তু মানে না। আমার যদি বিদেশি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার যেটা হচ্ছে মার্কেটিং, সেটা কিন্তু ওনারা মানে না। উনি কিন্তু জোর করে একটা থাম্ব রুলে ধরে নিয়ে আসতেছে যে ওর প্রফিট এই সেক্টর বেসিসে এত % তার প্রফিট হবেই। আজকে এই জিনিসগুলি থেকে বের হয়ে আসা উচিত, যে প্র্যাকটিক্যালি আসলে কোন ইন্ডাস্ট্রিতে কি ধরনের ওই পার্টিকুলার অর্গানাইজেশন কি
প্রফিট হয় সেটার উপর কিন্তু এখন চলে আসা উচিত, কারণ আমি কিন্তু মিডল ইনকাম গ্রুপের দিকে যাচ্ছি, আমাকে কিন্তু ওইটা মাথায় নিতে হবে। বাংলাদেশ 2030-এ 28 বিগেস্ট ইকোনমিক কান্ট্রির মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। বাংলাদেশ 2050-তে বলা হচ্ছে যে 33টা বিগেস্ট ইকোনমির মধ্যে বাংলাদেশ পড়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু ওদিকে রওনা হচ্ছে। তো এইটাকে সামনে নিয়ে এখন থেকে যে আমাকে ওইভাবে কিন্তু আমার বাজেট, আমার ইকোনমিক স্ট্রাকচারগুলিকে কিন্তু প্রস্তুত করতে হবে। বাংলাদেশে কি কি সমস্যা যদি বলা হয় সাস্টেনেবিলিটির জন্য, এই 7%কে 8% নিতে গেলে নাম্বার 1 চলে আসে কিন্তু দেখা যায় আমার ইনস্টিটিউশনগুলা। আমার ইনস্টিটিউশনকে স্ট্রেনথেন করতে গেলে আমার ব্যুরোক্রেসিকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং আমার স্ট্রং ওনাদের সেই ট্রেনিংগুলি আনতে হবে এবং রিক্রুটমেন্টগুলি আসতে হবে। একে ওই জায়গায় নিতে গেলে, ওই ধরনের স্টুডেন্ট নিতে গেলে কি করতে হবে? আমার এডুকেশন ইনস্টিটিউটকে আরো স্ট্রং করতে হবে। তাহলে ওদের ওখানে আমার কি ধরনের বাজেট, ওখানে এখন কি, ওই সব জায়গাগুলো কিন্তু আমাকে টার্গেট করতে হবে। ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে এবং এটাকে আরো স্ট্রং আমরা চাই। এই প্রসেসটা কিন্তু চলতেই থাকবে, নেভার এন্ড অফ ইট। ইলেকশন কমিশন বলেন, অমুক বলেন, ওখানে কি ধরনের বাজেট, এই জায়গাগুলিকে এখন কিন্তু ফোকাসে নিয়ে আসতে হবে। এবার আসেন যে সার্ভিস সেক্টরে এখন আমাকে কি ধরনের সাপোর্ট, বাংলাদেশ কি সার্ভিস সেক্টরের উপর জোর দিবে না বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং এর জোর দিবে? রিমেম্বার ওয়ান থিং, বাংলাদেশ কিন্তু মোর দেন 50% এখন কিন্তু সার্ভিস সেক্টরের উপরে, আর ইন্ডাস্ট্রি 28-29-এর মধ্যে ঘুর খাচ্ছে, কিন্তু ওকে নিতে হবে 40%-এ, কারণ 16 কোটি মানুষ, 16.5 কোটি মানুষ, এবং এখানে আমাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া আমার কোনো বিকল্প নাই। এবং আমরা সবাই একমত যে বাংলাদেশে সবচেয়ে বড় বেনিফিট হলো ইউথ জেনারেশন। 57% ইউথ কিন্তু বাংলাদেশের একটা বিরাট প্রাইড এবং এটা রিসোর্স। এই রিসোর্সটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব? এডুকেশনটা কি হবে? এডুকেশনটা কি জব রিলেটেড হবে? সব কিছুর একটার সাথে কিন্তু একটা রিলেট করে কিন্তু আসতে হবে। কিন্তু আমাকে আজকে বাংলাদেশের এডুকেশন কিন্তু অবশ্যই সার্ভিস সেক্টর ও ইন্ডাস্ট্রি বেস কিন্তু না। ছেলেদেরকে স্বপ্ন দেখাইতে হবে যে তুমি বাইরে হইলেই তুমি কিন্তু একটা ভালো চাকরি পাচ্ছ। ইন্ডাস্ট্রিয়ালিস্টকে কিন্তু বুঝতে হবে যে আমি যে ইন্ডাস্ট্রি করতেছি ওখানে আমি লোক ইমিডিয়েটলি পেয়ে যাব। তার মানেটা হলো গভর্নমেন্টকে এই জায়গাগুলোতে এখন ফান্ডিংগুলি আনতে হবে, খালি আমরা এই নিয়ে আরো আলোচনা করব, কিন্তু হবে না। সো ওইটার উপর বেস করতে গেলেই আপনি দেখবেন যে বাংলাদেশে আসলে বাজেট এটা যদি 4 লাখ কেন 4.5 লাখ করে, ডাজন্ট ম্যাটার, বাট ইনকাম আজকের এবং কালকের পরশুর এগুলিকেও কিন্তু নিয়েই কিন্তু কনসিডারেশনে নিয়ে কিন্তু আমাকে আগাইতে হবে। আজকে আমরা এনবিআর কে এত বকা দিচ্ছি সবাই মিলে যে এনবিআর টার্গেট রিচ করতে পারে না। ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ে যে ইন্ডাস্ট্রির তো গ্রোথ ওইভাবে হয় নাই বাংলাদেশের গত 2টা বছর। আসলে 2013-র পরে কিন্তু আমাদের একটু আমরা স্লো ডাউন হয়ে গেছি। 2013-র এই 3 মাসে যে গন্ডগোল হইলো এই আগুন নিয়ে, তারপরেও এই বছরও কিন্তু এনবিআর এর গ্রোথ কিন্তু 17.67%। আমরা এই বিষয়ে আবারও আলোচনায় ফিরবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে যাচ্ছি। দর্শক, বীজ সংলাপে এই পর্যায়ে আরো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন বীজ সংলাপ নিউজ 24-এর নিয়মিত আয়োজন। আমরা আবারও আলোচনায় ফিরতে যাচ্ছি। আনোয়ার আলম পারভেজ, আপনি রাজস্ব খাতের চ্যালেঞ্জগুলো বলছিলেন। আমি আরেকটা যে জিনিস, না রাজস্ব খাতের আমি বললাম যে ওনারা কিন্তু মোটামুটি পারফরমেন্স কিন্তু করছে। এই যে more than 17% গ্রোথ ইজ নট এ জোক ফর দেম, ইটস এ বিগ চ্যালেঞ্জ। কিন্তু এখন আমার মনে হয় যে মানুষ যেইভাবে প্রেশার দেওয়া হচ্ছে তাতে গিয়ে রাজস্ব বোর্ডও এখন বাধ্য হচ্ছে মানুষের কাছে এমনভাবে ডিমান্ড করা যে এখন কিন্তু মানুষ পেনিকি হয়ে যাচ্ছে। সো এই পেনিকি কিন্তু কাউকে হতে দেওয়া উচিত না, এবং ওনাদেরকেও কিন্তু সেই জায়গাটা একটু ছাড় দেওয়া উচিত। থার্ড হলো বাংলাদেশ ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, নট অনলি ফর আওয়ার কান্ট্রি, ফর আউটসাইড। আমি কিন্তু মিডল ইনকাম গ্রুপে যাওয়া মানে আমি জিএসপির মতন
জিনিসগুলি কিন্তু হারিয়ে ফেলবো। কিন্তু বাইরের থেকে যে ফরেন এইডগুলি আসবে এগুলি কিন্তু আর এত লো ইন্টারেস্ট রেটে কিন্তু বাংলাদেশ বড় করতে পারবে না। বাংলাদেশকে কিন্তু তখন অন্য জায়গায় নিয়ে যেতে হবে। সো আওয়ার ক্যাপাসিটি বিল্ড আপ ইন দ্য ব্যুরোক্রেসি উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আওয়ার ক্যাপাসিটি বিল্ড আপ ফর নেগোসিয়েশন। আজকে দেখা যায় যে কমার্স মিনিস্ট্রি ও ফরেন মিনিস্ট্রিতে ডিফারেন্ট দেশের এই যে আজকে সার্ক বলেন, সাফটা বলেন, WTO বলেন, সবখানে কিন্তু আমাদেরকে এখন নেগোসিয়েশনের মধ্যে কিন্তু যে আমাদের বেনিফিটগুলো আনতে হবে। এবং সেই জায়গায় ক্যাপাসিটি বিল্ড আপ যদি না হয়, আজকে দেখা যায় কমার্স মিনিস্ট্রিতে যাকে পেপার রেডি করার জন্য বলা হচ্ছে সেই মানুষটা রেডি করতে করতে 1 বছরের মধ্যে সে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং এই ধরনের জিনিস যদি হয় আমরা কিন্তু নেগোসিয়েশনের জিনিস হারাই ফেলবো। আমাদের এখন অ্যাড্রেস করতে হবে যে যে মানুষটাকে আমি WTOর জন্য বসাচ্ছি ওর সাফটার জন্য বসাচ্ছি ওর ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নেগোসিয়েশন করার জন্য বসাচ্ছি, যেই ডেস্ক সেই ডেস্কের মানুষ মিনিমাম ওর রিটায়ারমেন্ট পর্যন্ত যাতে ওই ডেস্কে থাকে, তাহলে যেই ইনফরমেশনগুলি সে প্রিপেয়ার করতে পারবে আমার যে লিডার যারা নেগোসিয়েশন করতে যাবে তাদের জন্য কিন্তু তখন খুব এনরিচ হবে। আজকে কিন্তু সেগুলি হচ্ছে না বলে কি হচ্ছে, আমরা কিন্তু অনেক কিছুতে ডিসিশন নিতে পারছি না। ডিসিশন নেওয়া ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলি কিন্তু ফাস্টার করে যেতে হবে, কারণ বাংলাদেশকে মনে রাখতে হবে যে আমরা আর অন্যের উপর নির্ভরশীল না। আমাদেরকে কেউ আর ইমেচিউর কান্ট্রি হিসেবে ট্রিট করে না, করবেও না। এবং যে যার দেশের ইন্টারেস্ট ধরেই কিন্তু বাংলাদেশের সাথে নেগোশিয়েট করবে। আজকে আমরা ইন্ডিয়াকে ব্লেম করে দেই, কিন্তু আমরা তো ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখবে যখন নেগোসিয়েশন টেবিলে বসবে। আমি আমার নেগোসিয়েশন টেবিলে বসলে আমার ইন্টারেস্ট আমাকে দেখতে হবে, সেটার জন্য যে পেপারগুলি দরকার হবে, রিসোর্সগুলি, যে ইন্ডিয়ার কালচারটা কি, ইন্ডিয়ার ওই পলিসি মেকার কীভাবে চিন্তা করে, ইন্ডিয়ার ওই পার্টি কিভাবে চলে, কোন টাইমে ইন্ডিয়া এগুলি প্রেস করা উচিত, এই জিনিসগুলি যতক্ষণ পর্যন্ত না জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই পেপারগুলো ওইভাবে আসবে না এবং নেগোসিয়েশন টেবিল নেগোশিয়েট করতে পারবে না। আজকে এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেহেতু এক্সপোর্টার, আমি এক্সপোর্ট সেক্টরের একজন লিডার, আমার কাছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়। বাজেটের মধ্যে এই জায়গাগুলো আনা উচিত। আমি যখন দেখি আমার ফরেন মিনিস্ট্রিতে গিয়া বাইরে বিদেশে একটা কমার্স কাউন্সিলর ওর বাজেট নাই বিদেশি বায়ারদেরকে ওর বিদেশি যে ব্যবসায়ী মহলকে ইনভাইট করে ভালো 5 স্টার হোটেলে খাওয়াবে, সে বাজেট থাকে না, তখন আমার ভয় লাগে যে আমি আগামীতে আমি কি করব। ওকে কিন্তু সে বাজেট দিতে হবে, তার একটা ল্যাপটপ পর্যন্ত ওনারা দেয় না। এইগুলি কিন্তু এখন এবার আনতে হবে যে কিভাবে এনরিচ করা যায় সে অ্যাম্বাসিগুলিকেও, বিকজ এগুলির উপরে নির্ভর করবে আমার আগামীর সাস্টেনেবিলিটি। আনিসুদ্দৌলা, আপনার কাছে আসতে চাচ্ছি আবারও। বিনিয়োগই মূল চ্যালেঞ্জ বলা হচ্ছিল এবং আপনি বিনিয়োগের নানা সমস্যাগুলোর কথাও বলছিলেন, যে অবকাঠামো গ্যাসের সুবিধা পাচ্ছেন না। আমি যদি একটু ব্যাংকিং সেক্টরের কথা আসি, যে ব্যাংকে এখন অলস টাকা অনেক পড়ে আছে। ব্যবসায়ীদের একটা দাবি ছিল সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্টটা, সেটা আসলে কতটা আপনাদের পক্ষ থেকে কি দাবি জানানো হচ্ছে? আমি একটু বাজেট সম্পর্কে একটু বলে নিই। একটা হচ্ছে যে আমরা যে ভর্তুকি দিই, সরকার ব্যবসা করেন, ব্যবসায় লস করেন, সেই সব অর্গানাইজেশনগুলি, ইন্ডাস্ট্রিগুলি তারা সাস্টেইন করে যাচ্ছেন। এটা কিন্তু তাদের বন্ধ করা উচিত। কয়েক হাজার কোটি টাকা, কত অন্তপক্ষে 15 কি 20 হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, ব্যাংকিং সেক্টরে দিতে হয়, ইন্ডাস্ট্রিজে দিতে হয়। এইগুলিকে, এটা তো পাবলিক ফান্ড, এটা আপনি নিজে একটা কাজ করে আপনি একটা প্রাইভেট সেক্টরে একটা ডিস্টারবেন্স সৃষ্টি করছেন, তারপরে এটা ভর্তুকি দিয়ে চালাচ্ছেন। এটা গভর্নমেন্টের অ্যাজ এ ম্যাটার অফ পলিসি দে শুড চেঞ্জ ইট, বিকজ ইটস এ প্রাইভেট সেক্টর লেড গ্রোথ আমাদের দেশে আমরা চালাতে চাই। তো এটা, আর ব্যাংকিং সেক্টরে আমি মনে করি একটা বিরাট সাকসেস এসছে, এই যে সিঙ্গল ডিজিটে নিয়ে গেছেন এবং এই আমরা বড়রা উপকৃত হয়েছি। কিন্তু এখন এটাকে সাস্টেইন করতে হবে এবং ব্যাংকিং সেক্টরে এই যে ডিফল্টার্স, এগুলি কিন্তু অনেকটা সেলফ ক্রিয়েটেড ডিফল্ট। এগুলিকে এই আনডিউ ইনফ্লুয়েন্সে এগুলি হয়তো দেওয়া হয়েছে, ডিউ কনসিডারেশন করা হয়নি।
প্লাস কিছু কিছু সেক্টরে কিন্তু সত্যি এই গ্যাসের জন্য অনেক তাদের লস, বিশেষ করে যারা নতুন বিনিয়োগ করেছেন তাদের। সুতরাং আমাদের ব্যাংকিং সেক্টরে আমাদের প্রত্যাশা যে এই ব্যাড বরোয়িংটাকে বন্ধ করা এবং সেক্টর ওয়াইজ একটা সাপোর্ট দেওয়া উচিত। যারা সত্যি ডিস্ট্রেস জেনুইন সাফারার তাদেরকে একটা ছাড় দেওয়া উচিত। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে আসতে চাচ্ছি। ব্যাংকিং সেক্টর নিয়ে আমরা কথা বলছিলাম, অলস টাকা অনেক পড়ে আছে, বিনিয়োগে যাচ্ছে না, কেন যাচ্ছে না, কি অবস্থা ব্যাংকিং সেক্টরের? না, ব্যাংকের কাছে একটু বাজেটও বলে সাহেব তো অনেক ডিটেইলে বলেছেন কম্পিউটার, আবার কম্পিউটার থাকলে ইউজও করে না। যাও ওগুলো আমি যেতে চাই না, আমাদের ওরিয়েন্টেশনগুলো সরকারি যেখানে হয় দেয় অ্যালোকেশন অনেক কিছুই। স্কুলে আপনি দেখবেন অনেক স্কুলে কম্পিউটার দেওয়া হয়েছিল, এগুলো আউট অফ কিছু টাকা পয়সা দিয়ে ফিজ দিয়ে কিছু দেওয়া ভালো, একেবারে বিনা পয়সা কোনো জিনিসই ভালো না। আমরা সরকারি কর্মকর্তা যেখানেই পড়ে। আর বাজেটে যেটা আমাদের হয় এমফেসিসটা বেশি থাকে ইনফ্রাস্ট্রাকচার। তা আপনি দেখেন ক্রমান্বয়ে কিন্তু আমাদের সোশ্যাল সেক্টরের বাজেটগুলো, এডুকেশনের বাজেট কিন্তু রিলেটিভলি হাই হলেও কিন্তু কমে, আর বেশিরভাগ ব্যয় হয় বেতন ভাতার উপরে। কিন্তু স্কুল কোয়ালিটি, স্কুল ক্লাসরুমের সে ল্যাবরেটরিতে অনেক কিছু লাইব্রেরি ডেভেলপ করা হয়, অত ওখানে বিরাট একটা অ্যামাউন্টের দরকার, সেখানে হচ্ছে না, কেউ দিচ্ছেন না। হেলথের একই অবস্থা, হেলথ সেক্টরে আপনার বেতন ভাতা ডাক্তারের সব চলে যাচ্ছে, কিন্তু হেলথ সেক্টরে যে ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা, তারপরে এই যে ঢাকা মেডিকেল কলেজে যান ইমার্জেন্সিতে, আমি কিছু জানি একজন ডাক্তার ন্যাশনাল মেডিকেল যে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল একটা মেয়েটাকে, তারা মেডিকেল কলেজে দৌড়িয়ে নিয়ে গেছে যে মেডিকেল কলেজ নাকি সবচেয়ে ভালো, সেখানে তাকে বাঁচাতে পারলো না মেয়েটাকে, ডাক্তার 5th ইয়ারে। এমন তার রাত্রে বলেছে যে কি কোথায় কি পাইপ আনবে নাই, কোথায় আইসিইউতে যাও নিয়ে আসা করে। তো এগুলো একটা মানে দুঃখজনক ব্যাপার এগুলো। তো অতএব এইগুলো তো আপনি ডেভেলপ করে। আর থার্ড হলো সামাজিক উন্নয়ন ক্ষেত্রে, যেখানে আমাদের বিভিন্ন যে দরিদ্র, আমাদের একটা দেখবেন আমাদের দিন দিন কিন্তু অর্থনৈতিক বৈষম্য, পার্সোনাল ইনকামের বৈষম্যটা বেড়ে যাচ্ছে। এটা কম হবার মূল উপায় হলো সামাজিক উন্নয়ন করা, এডুকেশন, হেলথ, এটা কিন্তু ইকুয়ালাইজিং বিষয়। আপনি যেমন বাজেটে কতবার বাজেট আমি বলেছি কত 16,000 কোটি টাকা আছে সামাজিক উন্নয়নে, তার মধ্যে বৃহত্তম সেটা পেনশন বেনিফিট অ্যান্ড গ্র্যাচুইটি অফ দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। যে আপনি জানেন হিসাবের কিরকম মারপ্যাচ, ওখানে যত কোটি টাকা হলো সামাজিক উন্নয়ন, সরকারি অফিসারের পেনশন বেনিফিট আর তাদের বেনিফিট, আর বয়স্ক ভাতা 300-400 মহিলাদের জন্য কয়েক হাজার কোটি টাকা। মানে এই ধরনের ব্যাপার তো মানে বাজেটের এই অ্যালোকেশনগুলো সত্যিকার ভাবে ওদের দিকে যাওয়া হচ্ছে। যাই হোক, এখন এই যে আপনার ব্যাংকিং সেক্টরে আছেন, ব্যাংক তো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটের সবচেয়ে একটা বড় ভূমিকা পালন করে। যেখানের ব্যাংক শক্ত সেখানে ডেফিনেটলি ব্যবসা বাণিজ্য তারাও হিসেবে পাবে। এখন আমাদের দেশে যেটা হয়েছে যে ব্যাংকিং সেক্টরে সুদের হার মোটামুটি কিছুটা কমে এসছে, কিন্তু এটা করছে অ্যাট দ্য কস্ট অফ ডিপোজিটস ইন্টারেস্ট। আমার মনে হয় না এখন স্প্রেড ওরা কমিয়েছে খুব বেশি, স্প্রেডটা এখনও হাই। এবং আমি ওই ডিপোজিটারদের এখন মানে একেবারে গোবেচারা 5% নিয়ে আসছেন, অনেক সময় 4% দিচ্ছে, এটা ইনফ্লেশনের কম, এটা মোটেও ডিজায়ারেবল না। এইটা আমি সবসময় বলে থাকি, এটা ঠিক হচ্ছে না। আমাদের সঞ্চয়ের যে একটা অভ্যাস থাকার কথা লোকজনের, আর সঞ্চয় যারা করে গরিব লোকের অ্যাসেটটা কি, গরিব লোকের অ্যাসেট হলো ক্যাশ। তারা একটা বাড়ি কিনতে পারে না, একটা গাড়ি কিনতে পারে না, তাই না? এখন এই অ্যাসেটটা তার কিছুদিন টাকা রাখে, কিছুদিন সঞ্চয়, কে নাকি কয়েকদিন আগে দেখলাম এক ব্যাংকে বলেছে ব্যাংক থেকে আয় করার কোনো সুযোগ নাই লোকে। অদ্ভুত এক ব্যাংকার বলেছে, আমি রিয়েলি আমি চিনি তাকে, বলে ব্যাংকে কিছু টাকা রাখলে আমি 10,000 টাকা 15,000 টাকা দিয়ে 6 মাস পরে যদি একটা কিছু তো আমার আশা করি, বিশেষ করে দরিদ্র লোকে ক্যাশটা। এবং হয় কি তার আলটিমেটলি কি করে, তার দে আর কম্পেলড টু স্পেন্ড অন আজে বাজে কাজে, এটা হয়তো ফার্নিচার কিনবে, কি কিনবে। আর এই যে আমাদের 32% নিয়ে যেতে হবে, 34% নিয়ে যেতে হবে আমাদের ইনভেস্টমেন্ট। এখন কত আছে 28%, আমাদের প্রাইভেট সেক্টর হলো মাত্র 22 না 23, 21 না 22, গভর্নমেন্টটা বেশি। অতএব এটা বাড়াতে হলে তো আপনি সঞ্চয়টা একটা ডোমেস্টিক রিসোর্স তো মোবিলাইজ করতে হবে। এখন যেটা হলে স্প্রেডটা কামানোর জন্য মূল ব্যাপারে সবচেয়ে খারাপ জিনিস এখন যেটা হচ্ছে নন পারফর্মিং লোন। এটা এত বিশাল আকারের একটা আপনাদের দিন দিন বাড়ছে। এবং ব্যাংকাররা যেটা করে, ইনকাম অ্যাকাউন্টে টাকা আসে না, অতএব যখন টাকা আসে না প্রথমত প্রভিশনে করতে, যখন ব্যাড লোনে চলে যায়, প্রভিশনের একটা কস্ট, ক্যাপিটাল এরোশন হওয়ার, তখন ওরা টাকাটা নিজের সাথে রাখে। আর দ্বিতীয়ত ইনকাম আসে না, তখন নতুন লোন, নতুন যারা গ্রহীতা তাদের উপরে কষ্টটা চাপায় তারা, কারণ ওরা তো প্রফিট একেবারে কমিয়ে দেবে, সেটা তো তারা চায়। এইটা একটা ইসে। আর প্রফিটের দিকটা একটু কমাতে হবে আমি মনে করি। আর আরেকটা ব্যাংকের কিন্তু অনেক আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, অনেক আপনার মানে আমি ডিটেইল জানি তো, বহু কিছু খরচ হয়, সেগুলো
অনেকটা কমাতে পারে, অপারেশনাল কস্ট যেটা বলছে। একটা ব্যাংকে আমি এক্সাম্পল দিই, মাঝে ব্যাংক অনেক যেমন বিশাল সাজসজ্জার ব্যাংক, আপনি জাপানে যান, অন্য জায়গায় ব্যাংক ইজ ফাংশনাল ইউনিট। আমি যাব 10-15 মিনিট পরে আমি চলে আসবো ওখান থেকে, মানে বসে তো আমি ওখানে বাতাস, পেন্টিং দেখবো, করবো, গাছ ওখানে দেখবো, ওগুলো দেখার তো আমার এইগুলো অ্যানাদার ওয়ে টু সাইফন অফ মানি এলসওয়্যার, এটা লোন। অর্থাৎ এগুলো কমিয়ে আমি স্বীকার করি তার ব্যাংকের ইন্টারেস্ট রেটটা এটা কমানো, কিন্তু সবচেয়ে বেশি হলো ইন্টারেস্ট দেখে আপনাদের একটা কম্পোনেন্ট, কিন্তু বাকি কস্টগুলো আপনারা দেখেন সেইগুলো ইন্টারেস্টের চেষ্টা করছে ব্যাংকার, একটা লিমিট আছে যেটা ডিপোজিটের রিস্ক যদি কমে ইন্টারেস্টে কমে আনে, সেটা আপনারা নিশ্চয়ই চান না, তাই না? কিন্তু আপনাদের অন্য কস্টগুলো, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট কস্ট, পোর্টে ওয়েটিং টাইম, তারপরে যেটা বলেন ইলেকট্রিসিটি ইন্টারাপশন হচ্ছে, গ্যাস পান না, তারপর আরো অনেক কস্ট আছে যেটা তো আপনারা বলবেন না, সবাই জানে যে কস্টগুলো আপনাদের অ্যাকাউন্টিং এর সাথে আসবে না, খাতাপত্রে আপনি লিখতে পারবেন না, কিন্তু আপনি সেই কস্টটা বহন করছেন। এগুলি কমানো না কেন? সেই কমালে কিন্তু আপনাদের ব্যবসা কোনো অনেক কিছু। তো আমি বলবো ব্যাংকিং সেক্টর এখন সময় আসছে খুব শক্ত হাতে ব্যাংকিং সেক্টর এই জিনিসগুলো দেখা, এই যে বিষয়টা দিন দিন বেড়ে যাচ্ছে। একটা কিন্তু ডিফল্ট লোন একটা সংস্কৃতি হয়ে গেছে, মানে বাড়ছে কারণ একজন দিচ্ছে না, তার কোনো কিছু হচ্ছে না, যার দোষে দিচ্ছে মানুষ বারবার সেই মাপ পাচ্ছে, আবার সেই আবার লোন নিতে পারতেছে, তা এগুলি তো প্রেসিডেন্স হয়ে দাঁড়ায় না। সেই তো আপনি দেখেন জেনারেশনের কাছে যে রিশিডিউল করার জন্য এত সহজে রিশিডিউল করে একবার দুইবারতে, তারপর রিস্ট্রাকচার করলেন, আচ্ছা ঠিক আছে না করে, কিন্তু ওগুলো এনশিওর করুন যে ফিরে আসে। না হলে এটা অনেক সময় আমরা বলি পারভার্স ইনসেন্টিভ, আপনি ইনসেন্টিভ দিচ্ছেন লোন না নিয়ে যদি রিশিডিউল করে তাই ভালো, মানে তখন আরেকজন যে লেভেল প্লেইং ফিল্ডে যারা কাজ করতে চায় তাদের প্রথমে অসুবিধা পড়ে, তাই না? যারা ভালো নতুন এসে যারা তারা অসুবিধা পড়ে, তারা ফিল্ডে আসতে চায় না। অতএব এই জিনিসগুলো কিন্তু ব্যাংকিং সেক্টর এখন সপ্তাহ হাতে ব্যাংকিং শৃঙ্খলটা আনাতো। এই এনপিএলটা যদি আপনি না কমাতে পারেন, একটা লজিক্যাল হিসেবে না আনেন, তো কিন্তু ডিফিকাল্ট হবে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরে। অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা বলি ফাইন্যান্সিয়াল কন্টিজেন্ট, সংগ্রাম বেধির মতো, এটা রিয়েল সেক্টরে কিন্তু চলে যাবে, তারা এফেক্টেড হবে, রিয়েল সেক্টর আমাদের এমপ্লয়মেন্ট এফেক্টেড। অতএব এই জিনিসগুলোতে আমরা দ্রুত যদি না করি, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখে না, শুরু হলো ব্যাংকিং সেক্টর থেকে, তারপরে আমেরিকাতে অটো ইন্ডাস্ট্রি, এটা করে বিভিন্ন দেশে ছড়িয়ে, এখন ওটা ধাক্কা আমেরিকা কিছু সামলাতে পেরেছে, ইউরোপ এখন ওদের সামলাতে পারে না। ডক্টর সালেউদ্দিন আহমেদ, মানিসুদ্দোল্লাহ এবং আনোয়ার আলম পারভেজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, বীজ সংলাপের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সপ্তাহের রবি থেকে বৃহস্পতি আমরা ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে এই আলোচনায় আমরা আলোচনা করি, এবং আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথিদের সঙ্গে আবারও আলোচনায় নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।